স্যার, এই অফিসে মনামী সেনগুপ্তের কি কেস? 5 বছর আগে উল্টোডাঙ্গাতে যখন পোস্টিং ছিলাম তখন এই মনামির মায়ের মিসিং কেস হয়েছিল। মহিলা হঠাৎ করে গায়েব হয়ে গেছিল, ঠিক এই কেসটার মতো। তারপর কি হলো স্যার? কেসটা কি সলভ হয়েছিল? না, কোনো ক্লুই পাওয়া যায় না। কেসটা বন্ধ হয়ে গেছিল। স্যার, একটা এমার্জেন্সি এসে গেছে, একটা মিসিং কেস হয়েছে। সালা গোল্ডিগার টাইপের মেয়ে ছিলে, বুঝলে? আজকের গল্পটি টিম অভিশ্রুতি কর্তৃক সংরক্ষিত। নমস্কার, আজ আপনারা শুনবেন প্রেরণা বিশ্বাসের লেখা গল্প অন্ধ প্রেম। এই গল্পের সমস্ত ঘটনা কাল্পনিক। বাস্তবের সাথে যদি কোনো মিল থেকে থাকে তাহলে সেটি সম্পূর্ণ কাকতালীয়। শুরু হচ্ছে অন্ধ প্রেম। Chapter 1. আয় আয় আয়, শোন, খেয়ে নে এটা। কি দাদু, ভালো তো? দুটো চা আর একটা গোলফ্লেক দিও তো। সকালবেলা ঘাটের পাশে একটা চায়ের দোকান। রুদ্র চায়ের দাম মিটিয়ে 2 কাপ চা নিয়ে দোকানের পাশে একটা বেঞ্চিতে বসা মনামির দিকে এগোলো। 1 কাপ চা তার দিকে বাড়ালো, আর 1 কাপ নিজে নিয়ে তাতে চুমুক দিল। একটু আগে বৃষ্টি পড়েছে, রাস্তা ভিজে, গাছের পাতায় সনসন হাওয়া লাগছে। পাশে একটা কুকুর বসে মনামির দিকে তাকিয়ে লেজ নাড়াচ্ছে। মনামি প্লেট থেকে বিস্কুটটা কুকুরের সামনে মাটিতে রেখে দিল। কুকুরটা একটু গুঙানির স্বর করে বিস্কুটটা মুখে তুলে লেজ নাড়তে নাড়তে চলে গেল। তোমার কি হয়েছে বলো তো? কিছুদিন ধরে তোমাকে কেমন যেন একটা অন্যরকম লাগছে। ব্যাপারটা কি? তেমন কিছু না, আসলে কদিন ধরে ঘুম হচ্ছে না, তাই শরীরটা একটু অন্যরকম লাগছে। আজ পুলিশের ইন্টারোগেশনে হ্যারাস হতে হয়েছে, তার জন্য সরি। তুমি আসার আগে ওরা সবাইকেই জিজ্ঞাসাবাদ করলো। ইটস ওকে, আমি সেটা নিয়ে কিছুই মনে করছি না। তুমি ছাড়ো তো ওসব। তুমি তো দেখছি খুব দুঃখের সাগরে ভেসে যাচ্ছ তনয় মিসিং হয়ে গেছে বলে। মনামি, তুমি আবার শুরু করলে? আরে ওর সাথে আমার কিছু নেই। এই যে মাঝে মাঝে এমন নাটক করো না, সত্যি বাবা। আরে বাবা, আমি তো মজা করলাম। আর যাই হোক, তনয় একটা পুচকি মেয়ে, ওরও তো ক্ষমতা আছে নাকি তোমাকে ছিনিয়ে নেবে। মনামি, তুমি দেখছি সেই পসেসিভ গার্লফ্রেন্ডদের মতো কথা বলছো, হ্যাঁ? কিছু ঘন্টা আগে অফিসের বাইরে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। কনফারেন্স রুমের বাইরে টোকা মেরে মনামি ভেতরে ঢুকলো। আসতে পারি? হোয়াট আ কোইন্সিডেন্স মিস রয়, আপনি এখানে? আমাকে চিনতে পারছেন? হ্যাঁ, মায়ের কেসটা তো আপনি হ্যান্ডেল করেছিলেন। ইটস নাইস টু সি ইউ এগেন, মিস্টার ওঝা। গত 2 দিন ধরে তনয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সে তো আপনাদের কলিগ।
আপনি কি কিছু জানেন এই ব্যাপারে? আমি জানি না ঠিক ওর ব্যাপারে, সেরকম কোনো কথা হয়নি আমার ওর সাথে। ওই যখন কোনো হেল্প চাইতো সিনিয়র হিসেবে সেই টুক করে দিতাম, এছাড়া আর কিছুই জানি না আমি। আচ্ছা বেশ, আমাদের কিন্তু আরও তথ্য জোগাড় করতে আপনাকে লাগতে পারে মিস রয়। আশা করছি আপনি কোঅপারেট করবেন। নিশ্চয়ই করব। তাহলে আজ চলি মিস রয়। হ্যাভ আ গুড ডে। পুলিশের গাড়ি চলে গেল। মনামির মুখে একটা চিন্তার ছোপ। রাতের বেলা বাইরে কনকনে ঠান্ডা হাওয়া বইছে। মনামি বিছানায় শুয়ে, তার ঘুম আসছে না। কপালে বিন্দু বিন্দু ঘাম। বেডসাইড টেবিলে একটা ছোট অ্যালার্ম ঘড়ির টিক টিক করতে থাকার শব্দ তাকে ঘুমোতে দিচ্ছে না। দূর থেকে ট্রেনের আওয়াজ কানে আসছে। হঠাৎ মনামি বিছানা থেকে উঠে অ্যালার্ম ঘড়িটা ছুঁড়ে মাটিতে ফেলে দিল। রাস্কেল, আমাকে একটু ঘুমোতে দিবি? তখন থেকে খালি টিক টিক করে চলেছে, ইডিয়েট। Chapter 2. তনয়ার মিসিং হওয়ার 2 দিন আগে অফিস কেবিনে বসে নতুন প্রজেক্টের ফাইলগুলো দেখছিল রুদ্র। এমন সময় গেটের বাইরে টোকা মেরে তনয়া ভেতরে ঢুকলো। আসতে পারি? কাম ইন। প্রজেক্টের কাজ কতদূর জানতে পারি? আমাদের কিন্তু বেশি টাইম নেই হাতে, ডেডলাইন সামনে চলে এসেছে। রিপোর্টগুলো কিন্তু তাড়াতাড়ি চাই। প্রজেক্টের কাজ প্রায় শেষ হয়ে গেছে, তবে মনামি ম্যাডামকে কিছুদিন হলো দেখছি না। আসলে আমি তো ওকেই রিপোর্ট করি। মনামের শরীরটা ভালো নেই, তাই কিছুদিন অফ ডিউটি। আর ওর অ্যাবসেন্সে তুমিই ডিরেক্ট আমাকে রিপোর্ট করবে। নাও এবার বলো কি জন্য এসেছো? তনয়া একটু মাথা নিচু করে বসে আছে। তার হাতে সোনালি রঙের হাত ঘড়ি। সে একবার করে ঘড়িতে তার সময় দেখে নিচ্ছে। আসলে কাম অন, টেল মি, আর ইউ লিটল টেন্সড? আসলে অনেকদিন ধরেই আপনাকে একটা কথা বলবো ভাবছি। এই অফিসে আমার বেশি দিন হয়নি জয়েন করেছি, কিন্তু আপনাকে প্রথম দিন দেখেই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। অনেকবার চেষ্টা করেছিলাম আপনার সাথে সামনাসামনি কথা বলার, কিন্তু সাহস পাচ্ছিলাম না। আজ অনেক সাহস করে আপনার কাছে আসলাম। সত্যি বলছি, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। তনয়া, কাম ডাউন। তুমি ভুলে যেও না তুমি আমার জুনিয়র। আমি অন্য কারোর সাথে কমিটেড। প্লিজ তুমি তোমার কেবিনে যাও। আর এই বিষয় নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। তনয়া আর কোনো কথা বলল না। সোজা উঠে দরজা দিয়ে বেরিয়ে গেল। রাতের বেলা সানডে বারকাম রেস্টুরেন্টে ডিনার টেবিলে বসে মনামি রুদ্রর জন্য অপেক্ষা করছে। সুন্দর একটি মেলোডি সুর ভেসে আসছে কানে। সামনে একটা বড় পিয়ানোতে সেই সুরটাকেও বাজাচ্ছে। মনামি হাত ঘড়ির দিকে তাকালো। রুদ্র আজকেও দেরি করে এলো। কারোর জন্য ওয়েট করছেন ম্যাডাম? পেছন ফিরে রুদ্রকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মনামি। সে বলল, এখন সময় হলো আসার। কতক্ষণ ধরে অপেক্ষা করছি তোমার। আর বলো না, রাস্তায় যা ট্রাফিক ছিল। একই এক্সকিউজ দিয়ে আর কতদিন চালাবি? শুনি। আরে রাগ করছো কেন?
তুমি রাগলে যে তোমাকে খুব সুন্দর লাগে। আমি আবারও প্রেমে পড়ে যাচ্ছি তোমার। তাই নাকি? তা কে শেখাচ্ছে তোমায় এত সুন্দর কথা বলা? অনেক মেয়ে বসে আছে আমাকে শেখানোর জন্য। রুদ্রর এই রকম উত্তরে মনামি একটু গম্ভীর হয়ে গেল। আরে তুমি সিরিয়াস হয়ে গেলে? আমি তো মজা করছিলাম। ভনিতা না করে কি বলবে বলেছিলে সেটা আগে বলো। রুদ্র তনয়ার প্রেমের প্রস্তাবের কথাটা মনামিকে জানালো। তনয়া আজ সকালে আমাকে প্রপোজ করেছে। আমি ওকে স্রেফ জানিয়ে দিয়েছি এই রকম বেয়াদপি মার্কা কথা বললে চাকরি থেকে বের করে দেবো। ঠিক আছে, ইটস ওকে। আচ্ছা বলছি, আমার না 2 দিনের জন্য আরেকটু ছুটি লাগবে। আমার শরীরটা একদম ভালো না, আমি আরেকটু রেস্ট চাই। ঠিক আছে, নাও। ও, আর একটা মেডিকেল সার্টিফিকেট একটু সাবমিট করে দিও, না হলে বস আবার আমাকে খিস্তি করবে। ঠিক আছে। Chapter 3. তনয়ার মিসিং হবার দিন রাত 9টা। আজ অফিস থেকে বেরোতে দেরি হয়ে গেছে তনয়ার। গতকাল রুদ্রর কেবিনে ঘটে যাওয়া সেই কিছু মুহূর্তের পর রুদ্র এখন খুব কড়া করে নজরে রাখছে তাকে। কথা বলার সময়টুকুও নেই। একটা কাজ শেষ হতে না হতেই টেবিলে অন্য একটা ফাইল এনে রেখে যায় কেরানি। কোনো মতে লাঞ্চ সেরে কাজ মিটিয়ে অফিস থেকে বের হতে হতে তাই একটু দেরি হয়ে গেল। বাড়িতে তার একটিমাত্র ছেলে ঘোতন অপেক্ষা করছে। ঋদ্ধির সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পর ছেলে ঘোতনকে নিয়ে নিউ টাউনে একাই একটা ফ্ল্যাটে থাকে সে। বাড়িতে ঘোতনকে দেখাশোনা করার জন্য আয়া আছে। ঘোতন ক্লাস 3-তে উঠল গত মাসে। তার জন্য নতুন ক্লাসের বই কেনাও এখনো বাকি। স্যালারি আসতে এখনো 2 দিন। সেক্টর 5 থেকে নিউ টাউন বেশি দূরে না হলেও অফিস কাছারি বন্ধ হয়ে গেলে এলাকাটা খুব শুনশান হয়ে যায়। অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে তনয়া অপেক্ষা করছে। কি হলো রে বাবা, একটাও অটো নেই। ইস, খুব দেরি হয়ে যাবে দেখছি। রাঙামাসিকে বরং কল করে বলে দিই, সে বেচারা চিন্তা করছে। হ্যালো রাঙামাসি, হ্যাঁ আমি ফিরছি, একটু লেট হয়ে যাবে। তুমি আর একটু অপেক্ষা করো, বুঝলে? খাবার কি বানিয়েছো? কি? ও আচ্ছা ঠিক আছে, আমি রুটি কিনে নেব তাহলে। ছাড়ছি। এমন সময় একটা অটোর আওয়াজ কানে এলো। সেটা ঠিক তনয়ের সামনে এসে দাঁড়ালো। অটোতে কেবল একজন বসে, গায়ে মদের গন্ধ। তনয়া অটোর সামনে বসতে চাইল। ড্রাইভার তাকে বাধা দিয়ে পিছনেই বসতে বলল। শেষ অটো হাতছাড়া করা যাবে না ভেবে সে পিছনে গিয়েই বসল। অটো ধোঁয়া উড়িয়ে চলে গেল। তনয়া যখন জ্ঞান ফিরল তখন সে একটা ছোট অন্ধকার ঘরে বন্দি। ঘরে একটা ছোট হসপিটালের বিছানার মতো একটা বিছানায় সে শুয়ে আছে। তার হাত দুটো মাথার পিছনে খাটের গ্রিলের সাথে শক্ত করে বাঁধা। তার মুখে কাপড় গোঁজা। সে ঠিক মনে করতে পারল না এই ঘরে কিভাবে সে এলো। শেষ মনে আছে অটোতে বসার পর কিছুটা দূর এগোতেই তার পাশে বসে থাকা সেই মাতাল লোকটা তার উপর হামলা করেছিল। ধস্তাধস্তিতে তার ব্যাগ আর মোবাইলটা পড়ে গেছিল। লোকটা কি যেন একটা কাপড় বের করে তার মুখটা চেপে ধরতেই তার শরীর অচল হয়ে গেল। অ্যালকোহলের বোটকা গন্ধটা সেই কাপড়টা থেকেই আসছিল। তারপর আর কিছু মনে নেই।
এখন সে ঘরে বন্দি। সে চিৎকার করতেও পারছে না। দুই দিন পর ঘাটের পাশে বেআইনি লুচি ঘুগনির দোকান। কি রে মদন, তোর এই মাসের চাঁদা এখনো বাকি কেন? তোকে বলেছিলাম না সময় মতো চাঁদা দিয়ে দিবি। নে, আজ বড়বাবু এসেছেন, চাঁদাটা তাকে এক্ষুনি দিয়ে আয়। আর শোন, 1 প্লেট লুচি আর গরম ঘুগনি নিয়ে যা। বড়বাবু আজ তোর দোকানে লুচি খেতে চেয়েছেন, তাড়াতাড়ি যা। মদন লুচি ঘুগনি বিক্রি করে। দোকানে সে আর তার বোন মিনু থাকে। মিনু রান্না করে, সে দোকানদারি করে। কনস্টেবলের কথায় ভয় কাঁচুমাচু হয়ে পকেটে ঘুষের টাকা আর 1 প্লেট লুচি ঘুগনি নিয়ে সামনে টেবিলে বসা বড়বাবু এসিপি ওঝার সামনে গেল। দূরে ঘাটে পুজোর ঘণ্টা বাজছে। ঘাটের জলে ছোট ছোট ছেলেরা ঝাঁপ দিয়ে খেলা করছে। এসিপি ওঝা তখন ফোনে শাড়ি পরা একটি মেয়ের ছবি দেখছেন। বৃষ্টির দিনে তোলা একটা মডেলের ছবি। মেয়েটা একটা কালো রঙের ফিনফিনে সিল্কের শাড়ি আর একটা স্লিভলেস ব্লাউজ পরে ছবি তুলেছে। বৃষ্টির ধারা নেমে আসছে তার মুখে, পেটে, শরীরে। এসিপি ওঝা বারবার করে ছবিতে মেয়েটির বুক লক্ষ্য করে জুম করে দেখছে। তার মুখে একটা বাঁকা হাসি। এমন সময় টেবিলে লুচির প্লেটটা নামিয়ে রাখলো মদন। প্লেটের পাশে কাগজের খামে করে টাকাগুলো রাখলো সে। বড়বাবু একটু বিরক্তির ভঙ্গিতে তাকে কাগজের খামটা পাশের কালো রঙের ব্যাগটার মধ্যে রাখার ইশারা করলো। মদন সেই মতোই খামটা ব্যাগের মধ্যে পুরে দিল। স্যার, গুড মর্নিং। আপনার খাবার দিলাম, খান। আমাদের দোকানের লুচি ঘুগনির কিন্তু খুব নামডাক। ঠিক এমন সময় মিনু এসে একটা গ্লাসে জল ভরে দিচ্ছে। গ্লাসে জল ঢালার সময় একটু অসাবধানতার কারণে তার কুর্তির ওড়নাটা গা থেকে সরে গেছিল। সেই ফাঁকে এসিপি ওঝা মিনুর বুকের দিকে তাকালো। এক নাগারে স্টোভের সামনে দাঁড়িয়ে কাজ করার জন্য মিনু ঘেমে গেছে। তার বুকেও ঘাম বসে রোদের আলোয় চকচক করছে। মিনু পিছন ফিরে চলে যাওয়ার সময় এসিপির নজর তার কোমরের নিচে। তার মুখে একটা বাঁকা হাসি। বাহ মদন, তোমার বোনের লুচিগুলো তো বেশ ফোলা ফোলা দেখছি, বেশ মুচমুচে হয়েছে। বড়বাবু আর চোখে মিনুর দিকে দৃষ্টি রেখে লুচি ঘুগনি খেতে শুরু করলো। এই সময় কনস্টেবল এসে হাজির। স্যার, একটা এমার্জেন্সি এসে গেছে, একটা মিসিং কেস হয়েছে। গোদরেজ বিল্ডিং থেকে রিকোয়েস্ট এসেছে ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে। কনস্টেবলের কথায় বিরক্ত হয়ে খাওয়া ছেড়ে উঠে গেল এসিপি ওঝা। ইস মদন, আজ তোমার বোনের লুচিগুলো খেতে পারলাম না, পরে আবার আসবো। হ্যাঁ, চলি। কিছু ঘন্টা পর অফিসের বাইরে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। কনফারেন্স রুমের বাইরে টোকা মেরে মনামি ভেতরে ঢুকল। Chapter 4. উফ, সিট এত লেট হয়ে গেছে আজ। মনামি তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হতে যায়। ঠিক তখনই রুদ্র কল করে মনামিকে, কিন্তু কলটা কেটে যায়। মিনুদি, আমি আজ আর খাবো না, বাইরে কিছু খেয়ে নেব। সে কি, না কে যেও না, কিছু তো মুখে দিয়ে যাও দিদিমণি। সময় নেই, খুব দেরি হয়ে গেছে, আসলাম। এই বলে বাড়ির বাইরে গিয়ে মনে পড়ে তার নিজের ফোনের কথা। সে আবারও নিজের ঘরে ফিরে এসে বলে, মিনুদি, আমার ফোনটা দিয়ে যাও তো।
মিনুদি মনামির ঘর থেকে ফোনটা আনতে গিয়ে দেখে একটা সুন্দর সোনালী রঙের মেয়েদের হাত ঘড়ি। এই নাও, এটা তোমার ফোন আর তোমার ঘড়ি। না না, এই ঘড়িটা নয়, আমার কালো রঙের ঘড়িটা দাও, চামড়া স্ট্র্যাপ। ঠিক করে দেখো, বেড সাইডের টেবিলের ওপরেই রাখা। দিচ্ছি। তবে ঘড়িটা বেশ সুন্দর তো। তোমার পছন্দ? তাহলে রেখে দাও, আজ থেকে এটা তোমার। মিনুদি মানা করতে যায়, কিন্তু মনামির জোর করাতে আর কিছুই বলতে পারে না সে। তারপর বাড়ি থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠে হঠাৎ স্টোররুমের দিকে চোখ যেতেই ড্রাইভারকে থামিয়ে দেয়। কাল রাতে স্টোররুমটা বন্ধ করতেই ভুলে গেছিল সে। কেবল ছিটকিনি লাগানো স্টোররুমের দরজায় একটা তালা লাগিয়ে আবার গাড়িতে উঠে বসল। ড্রাইভারকে তাড়াতাড়ি গাড়ি চালাতে বলে ফোনটা খুলে দেখতেই সে দেখল 4টে মিস কল এসেছে রুদ্রর দিক থেকে। কোনো মতে অফিসে পৌঁছে মনামি দেখে অফিসের বাইরে পুলিশের গাড়ি। ব্যাপারটা বুঝতে না পেরে অফিসে ঢোকে মনামি। ঠিক গেটের কাছেই রুদ্র দাঁড়িয়েছিল। রুদ্রর পাশে গিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, কি হচ্ছে এখানে? পুলিশ কেন এসেছে? তোমাকে তো ওই কারণেই কল করেছিলাম, তুমি তো ফোনই তুললে না। তনয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই পুলিশ তদন্ত করছে কেসটা নিয়ে। আয় আয় আয়, শোন, খেয়ে নে এটা। কি দাদু, ভালো তো? দুটো চা আর একটা গোলফ্লেক দিও তো। এই নাও চা। আর ইউ ওকে মনামি? হ্যাঁ, একদম। কিছু নিয়ে ভাবছিলে নাকি? কই না তো। কাল রাতে ঘুম হয়নি না তোমার? ইস, চোখ মুখ কেমন শুকিয়ে গেছে তোমার। তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, একদম। আমার আবার কি হবে? আমার কথা ছাড়ো। শোনো, এই রবিবার আমার বাড়িতে তোমার নেমন্তন্ন রইল। হঠাৎ বিয়ের কথা বলবে নাকি অন্য কিছু? উফ, এইসব কিচ্ছু না। তুমিও না সত্যি অদ্ভুত লোক বটে। আরে আমি কি করলাম? এই রবিবার কত তারিখ? 25শে আগস্ট। ও আচ্ছা, বুঝলাম। নিজের জন্মদিনই ভুলে যাচ্ছ? কোনোদিন তো আমাকেও ভুলে যাবে। আমি বেঁচে থাকতে তোমায় ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব। I have many surprises for you. সেই দিন পুলিশ স্টেশনে। না না, কোনো ক্লুই পাচ্ছি না। আমি তো এটাই বুঝতে পারছি না, একজন বছর 32-এর ডিভোর্সি মহিলা, একটা ছোট ছেলে আছে, বাড়ি আসছি বলে আর ফিরল না। এইটা কেমন করে হয়? স্যার, এই ডিভোর্সি মহিলাগুলো খুব ফেরোসেস হয়। স্বামী নেই, বাচ্চা ছোট, সে আবার চাকরি করে। আজকাল তো সবাই খুব বেপরোয়া হয়ে যাচ্ছে। ঘোমটার আড়ালে থ্যামটা নাচ। স্যার, হতেই পারে কোনো ভাতা জুটিয়েছে, নেশা করে হয়তো পড়ে আছে তার বাড়ি। সত্যি মাইরি,
তুমি লোকটা একটা চিজ মাইরি। আমি বুঝলাম নেশা করে ভাতারের বাড়িতে পড়ে থাকতেই পারে, তবে ওর বাড়ির তো লোক বলছে মদ খায় না, তার বেলা। স্যার ওর বাবা মা তো আসানসোলে থাকে, কি দেখতে যাচ্ছে মেয়ে সত্যি বলছে কি না মিথ্যে ও আপনি মিলিয়ে নিন, এই কেসটাও ধামাচাপা পড়ে যাবে। কত কেস এলো গেল, এত ভেবে ক্লান্তি ছাড়া আর কিছুই হবে না। তবে মদনের বোনের লুচিটা আর খাওয়া হলো না, কোনো একদিন সুযোগ করে খেয়ে আসবো। যাকে এই মিসিং কেসটা দফা দফা করতে হবে, বুঝলে? কি করি এখন ভেবে পাচ্ছি না। স্যার এই অফিসে মনামে সেনগুপ্তের কি কেস? ইনভেস্টিগেশনে জানতে পারলাম ওর সাথে নাকি একটা লাভ ট্রায়াঙ্গেলে জড়িয়ে পড়েছিল তনয়া। রুদ্র ব্যানার্জি তো ছেলেটার নাম। শুনলাম এই তনয়া নাকি রুদ্রের সাথে ফষ্টি নষ্টি করার তালে ছিল। মিসিং হওয়ার আগে নাকি অফিসে এই নিয়ে অনেক ঝামেলাও হয়েছে। স্যার আর একটা কথা, আপনার সাথে এই মনামী সেনগুপ্তের আগে কোনো যোগাযোগ ছিল? সেটা কি কেস স্যার? ওটা 5 বছর আগে উল্টোডাঙ্গাতে যখন পোস্টিং ছিলাম, তখন এই মনামির মায়ের মিসিং কেস হয়েছিল। মহিলা হঠাৎ করে গায়েব হয়ে গেছিল, ঠিক এই কেসটার মতো। তখন ওর সাথে পরিচয় হয়। ওর মা মানে চন্দ্রিমা সেনগুপ্ত মেয়েকে ডোমেস্টিক ভায়োলেন্স করত। ইনফ্যাক্ট ওর মায়ের মিসিংয়ের দিনও আমি মনামির হাতে গালে গভীর দাগ দেখেছিলাম। বড়লোক বাড়ির মেয়ে, খুব ছোটবেলায় বাবা মরে গেছে, পুরো সম্পত্তি মেয়ের নামে করে গেছে। মায়ের ভাগ্যে কানাকড়িও দিয়ে যায়নি। সালা গোল্ডিগার টাইপের মেয়ে ছেলে, বুঝলে? তারপর কি হলো স্যার? কেসটা কি সলভ হয়েছিল? না, কোনো ক্লুই পাওয়া যায়নি। কেসটা বন্ধ হয়ে গেছিল। তবে আমার এখন কেন মনে হচ্ছে ওই রুদ্র ব্যানার্জিকে একটু সাবধান করে দিতে হবে, বুঝলে? কি জানি সালা কখন শুনতে পাবো সেও গায়েব হয়ে গেছে। রবিবার 25শে আগস্ট। রুদ্র নিজেও জানে না রুদ্রর জন্য কি কি সারপ্রাইজ অপেক্ষা করছে। সারা সকাল ধরে মনামি নিজের হাতে সাজিয়ে তুলেছিল পুরো বাড়িটা, শুধুমাত্র রুদ্রের জন্য। বিকেল তখন 5:30। ড্রাইভার রুদ্রকে মনামির বাড়িতে নামিয়ে গাড়ির চাবিটা মনামিকে দিয়ে ড্রাইভার এবং মিনুদি তারা দুজনেই বেরিয়ে যায়। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার ব্যানার্জি। রুদ্র যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেছে মনামিকে দেখে। আজ মনামিকে অন্যরকম লাগছে। লাল রঙের শাড়ি, কালো রঙের টিপ, ঢেউ খেলানো কালো চুল, চোখে নিচে গাঢ় কাজল। রুদ্র যেন জ্ঞান হারাচ্ছিল। হঠাৎ মনামির কথায় জ্ঞান ফিরে পেল। অপূর্ব, আজ আমি মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছি মনামি। মনামি রুদ্রর কথা শুনে একটু লজ্জা পায়। সে বলল, এখানে একটু বসো, আমি আসছি। রুদ্র চেয়ারে বসে চারিপাশটা পর্যবেক্ষণ করছিল। দেওয়ালে সাজানো তাদের যুগল ফটোগুলো দেখে সে একটু হাসে। রুদ্র মনে মনে ভাবে, সত্যি তাকে স্পেশাল ফিল করানোর জন্য কোনো উপায় ছাড়ে না মনামি। ঠিক তখনই একটা ঘর ঘর শব্দে রুদ্র পেছন ঘুরে তাকায়। মনামি 3 তলা চাকা লাগানো একটা ট্রলি নিয়ে হাসি মুখে রুদ্রের দিকে এগিয়ে আসছে। ট্রলির উপর তলায় একটা সুন্দর কেক এবং নিচের তলাগুলোতে ভর্তি গিফট। এইবার এইগুলো দেখে তুমি আবার শুরু করো না যে এইসব তুমি ডিজার্ভ করো না। চলো এবার কেকটা কাট করো। কেক কাটা, হাসি মজা, ক্রিম মাখানো, রুদ্রর সবকিছু এক স্বপ্নের মতন লাগে। এতটা সুন্দর অনুভূতি তার আগে কখনো হয়নি, কারণ মনামির মতন এত ভালো তাকে কেউ বাসেনি। তারা একসাথে ডিনার করে, খুব সুন্দর একটা সময় কাটায় একে অপরের সাথে। হঠাৎ মনামি বলে, তোমার জন্য আরো একটা সারপ্রাইজ ওয়েট করছে। বাবা, আরো একটা? হ্যাঁ, তবে সেটা দেখতে গেলে আমার সাথে তোমায় যেতে হবে।
কোথায় যাব? চলো, দেখতে পাবে। অন্যদিকে পুলিশের জিপে করে এসিপি ওঝা আর বাকি 5 জন পুলিশ কর্মী মনামির বাড়ির উদ্দেশ্যে ছুটে আসছে। মনামি রুদ্রর চোখে একটা কালো কাপড় বেঁধে দেয়। রুদ্রর হাত ধরে মনামি যেতে থাকে। রুদ্র অবুঝের মতন হেঁটে চলে মনামির সাথে। এইবার রুদ্র একটা দরজা খোলার শব্দ পায়। রুদ্র একটা অদ্ভুত ধরনের গন্ধ পায় নাকে। সঙ্গে সঙ্গে তার গা ঘিনিয়ে ওঠে। মনামি রুদ্র চোখ খুলে দিতেই রুদ্র একটু থমকে যায়। সে দেখে একটা স্টোর রুমের ভেতরে টিম টিম করে একটা হলুদ বাল্ব জ্বলছে। এক কোণায় একটা পুরনো সোফা রাখা, আর তার ঠিক একটু দূরেই একটা টেবিল। সেটার উপর 2টো কাঁচের বয়াম রাখা, আর তার পাশে একটা কাগজের খাম। রুদ্রর গা ছমছম করে ওঠে। এইটা কোথায় নিয়ে আসলে তুমি? কি করতে চাইছো আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই যে টেবিলটা দেখছো, ওইটার ওপরেই তোমার সারপ্রাইজটা লুকিয়ে আছে। কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না আমি। এসো আমার কাছে, কাছ থেকেই দেখাই তোমায়। মনামি রুদ্রকে টেনে নিয়ে যায় টেবিলটার সামনে। টেবিলে রাখা বয়ামটা তুলে হাতে রাখে রুদ্র। রুদ্রর হাত পা ঠান্ডা হয়ে যায় বরফের মতন। অবাক দৃষ্টিতে সে সেই বয়ামটার দিকে তাকিয়ে থাকে। ওই কাঁচের বয়ামটাতে কোনো এক মানুষের চোখের মণি ভেসে আসছে। এটা কি মনামি? কেন, চিনতে পারছো না? না 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 না। অফিসে যার চোখ শুধু তোমার উপরেই থাকতো, তারই চোখ দেখো যত্ন করে সাজিয়ে রেখেছি আমি। কি ভালো লাগলো না গিফটটা? রুদ্র থরথর করে কাঁপতে থাকে। সে চাইছে কিছু বলতে, কিন্তু তার গলার কাছে এসে সব শব্দ আটকে গেছে। মনামি কাগজের খামটা খুলে সেখান থেকে কয়েকটা ফটোগ্রাফ বের করল। রুদ্র দেখল সেই ছবিগুলোতে তনয়া আর তার কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। এই ছবিগুলো দেখে কি বুঝলে রুদ্র? যারা আমাদের কাপল শ্যুট করেছিল, এই ছবিগুলো সেই চিলি ক্লাসিকের এজেন্সিরই তোলা ছবি। তুমি বলতে না এদের তোলা ছবিগুলোর মধ্যে একটা জাদু আছে? সত্যি রুদ্র, এই ফটোগ্রাফি এজেন্সিটা অনেক দূর এগিয়ে যাবে। তনয়াকে তুমি মেরে ফেলেছো মনামি? ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট মনামি। তার জন্য আর ইউ ম্যাড? আর ইউ টোটালি লস্ট ইউর মাইন্ড? বাবা, তনয়ার জন্য এত দরদ? আজ তোমাকে আমি একটা উচিত শিক্ষা দেব। মনামি একটা লোহার মোটা তার দিয়ে রুদ্রকে আঘাত করলো। রুদ্র কিছুটা সামনে নিয়ে মনামির পেট লক্ষ্য করে সজোরে একটা লাথি কষিয়ে দিল। মনামি ছিটকে গিয়ে পড়ল মাটিতে। এমন সময় স্টোররুমের দরজা ভেঙে পুলিশ ঢুকে এলো। Everybody freeze! Everybody freeze! মিস্টার ব্যানার্জি, আপনার গার্লফ্রেন্ড যে একজন বড় মাপের সাইকোপ্যাথ। বিশ্বাস করুন অফিসার, আমি ওকে একেবারে চিনতে পারিনি।
আপনারও তো কিছু কম দোষ নেই মিস্টার ব্যানার্জি। যে একটু জাঙের ওপর হাত বুলালো অমনি আপনার নিচের শির দ্বারা খাড়া হয়ে গেল, তাই না? এনিওয়েজ, তনয়া যে প্রেগনেন্ট ছিলেন এটা আপনি জানতেন, তাই তো? আর তার জন্যই তো সেই অফিসে আপনার সাথে কথা বলতে এসেছিল। যেই শুনলেন মেয়েটা প্রেগনেন্ট অমনি পেছন শুকিয়ে গেল, কি তাই না? স্যার, স্টোর রুমের ভেতরে একটা কোল্ড স্টোরেজ বানানো, তাতে 2জন মহিলা লাশ ঝুলানো, তার মধ্যে একজন তনয়া বলে মনে হচ্ছে। আর একটা কথা, 2খানা কাচের বয়ামে একটিতে অন্য মহিলার হাত কেটে রাখা আছে। মিস্টার ব্যানার্জি, এই কেসটি আমি ক্লোজ করলাম। তবে মনে রাখবেন, আপনার ওপরে কিন্তু নজর থাকবে। তনয়ার একটা ছেলে আছে, জানেন নিশ্চয়ই। সে এখন তার দাদু দিদিমার কাছে থাকে। সেই বাচ্চা ছেলেটার দায়িত্বভার আপনাকে নিতে হবে। মানে ওই তার পড়াশোনার খরচা, বাকি যা যা লাগে, এই যা। আর হ্যাঁ, আমাদের থানার একটা ফান্ড আছে, মুখ বন্ধ রাখার জন্য সেটার দায়িত্ব একটু পোয়াতে হবে আপনাকে। বেশি না, 10 লাখ। আজ চলি মিস্টার ব্যানার্জি, কেস ডিসমিস। আর যাই হোক, তনয় একটা পুচকি মেয়ে, ওরা তো ক্ষমতা আছে নাকি তোমাকে ছিনিয়ে নেবে? শুনছিলেন আজকের গল্প প্রেরণা বিশ্বাসের লেখা গল্প অন্ধ প্রেম। গল্পের পুনর্নির্মাণ এবং নাট্যরূপ প্রদান করেছেন অরিন্দম ওঝা। রুদ্র চরিত্রে হিমাংশু, মনামির চরিত্রে চন্দ্রিমা, তনয়ের চরিত্রে অয়ন্তিকা, এসপি ওঝার ভূমিকায় অরিন্দম, পুলিশ কনস্টেবলের ভূমিকায় শুভজয়। গল্পের সূত্রধর এবং মদনের চরিত্রে আমি দেবাশিস। পর্ব পরিচালনায় টিম অভিশ্রুতি। মিউজিক ডিজাইন এবং এডিটিং দ্য ভয়েস ম্যান। যৌথ উদ্যোগে চিলিস ক্লাসিক্স মিডিয়া। আগামী পর্বে ফিরে আসছি নতুন গল্প নিয়ে। নমস্কার।